আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। জেএআইবিবি-তে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এই সাবজেক্টটা আমার কাছে অ্যাকাউন্টিং থেকে কিছুটা সহজ এবং অন্যান্য সাবজেক্ট থেকে কঠিন মনে হয়, কারণ ক্লিয়ার কনসেপ্ট না থাকলে হাবিজাবি লিখে মার্কস পাওয়া যায় না। এই চ্যাপ্টারে মডিউল এ হলো মানি অ্যান্ড মনিটারি সিস্টেম। মানি আসলে সবারই ভালো লাগে, দেখতে হবে ক্লাসটা বা মানি সম্পর্কে জানতে কতটুকু ভালো লাগে আমাদের। যে কনসেপ্টগুলো এই প্রথম চ্যাপ্টারে আছে সেগুলো হলো কনসেপ্টস অ্যান্ড ফাংশনস অফ মানি, কাইন্ডস অফ মানি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ফর মানি, প্রাইস অফ মানি, নমিনাল ভার্সাস রিয়েল ইন্টারেস্ট রেট, কনস্টিটিউয়েন্টস অফ মনিটারি সিস্টেম অ্যান্ড ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংকস। প্রথমেই জানবো মানি কি। মানি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই বিষয়ের কনসেপ্টগুলো একটু হুবহু জানাই ভালো। নিজের মতো করে লিখলে বেসিক্স থেকে অনেক সময় দূরে সরে যায় এবং কিছুটা মার্কসও কমে যায়। তাই আমি বলবো একটু পড়াশোনা করে প্রয়োজনে অল্প লিখুন, কিন্তু টু দি পয়েন্টসে লেখার চেষ্টা করুন। যেমন মানি বলতে কি বোঝায়, আমরা প্রথমেই বুঝি মানি ইজ এ সেট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যেটা generally accepted for transaction of goods and service in a particular country or socio-economic context। অর্থাৎ এই ডেফিনেশন থেকে দুইটা জিনিস একদম ক্লিয়ার, সেটা হচ্ছে মানি হতে হলে অবশ্যই অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে এবং মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করতে হবে। এই দুইটা জিনিস না থাকলে মানি হবে না। মনিটারি সিস্টেমের পুরোটাই এই মানিকে সেন্টার করে নিয়ন্ত্রিত হয়। মানি কি এবং এর ফাংশনগুলো কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানি এর বেশ কিছু ফাংশন আছে, তবে ট্রেডিশনাল ফাংশন চারটি, যেমন মিডিয়াম অফ এক্সচেঞ্জ, স্টোর অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। যেহেতু ছোট করে লেখার চেষ্টা করব, তাই এরকম কিছু ফ্লোচার্ট দিয়ে লিখলে তারপর প্রতিটা ফাংশন এক্সপ্লেইন করলে এতে করে আনসারের লেন্থও বাড়বে, কোয়ালিটি এনহ্যান্স করবে এবং মার্কসও ভালো আসবে। মানি এর ফার্স্ট অ্যান্ড বেসিক ফিচার হলো মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটা গুডস অ্যান্ড সার্ভিসের বাইং অ্যান্ড সেলিং কে ফ্যাসিলিটেট করে এবং বায়ার এবং সেলারের মধ্যে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। বার্টার সিস্টেমে যে প্রবলেমগুলো ছিল এটা মানি এর মাধ্যমে দূর করা সম্ভব হয়েছে। এছাড়া মানি ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড মেথড অফ পেমেন্ট ইন দ্য মার্কেটস অফ গুডস, লেবার অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট। মানি এর দ্বিতীয় ফাংশন হলো স্টোর অফ ভ্যালু, অর্থাৎ মানি অলসো সার্ভস এজ এ স্টোর অফ ভ্যালু। যার কাছে যত বেশি মানি আছে তিনি তত বেশি ফাইন্যান্সিয়াল ভ্যালু হোল্ড করেন। ইট ইজ অলসো এ মিনস অফ সেভিং। ইট ইজ এ রিপোজিটরি অফ পারচেজিং পাওয়ার ওভার টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতাটাকেও নিশ্চিত করে। ইট অলসো অ্যাক্টস এজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট অর মানি ইজ দি মেজার অফ এক্সচেঞ্জ ভ্যালু। মানি হলো এমন একটা কমন ডিনোমিনেটর যার মাধ্যমে কোনো পণ্য বা সেবার বিনিময় মূল্য কোনো প্রকার সমস্যা ছাড়াই সহজে প্রকাশ করা যায়। মানি এর আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হলো মানি অলসো সার্ভস অ্যাজ এ স্ট্যান্ডার্ড অর ইউনিট, অর্থাৎ মানি ডেফার্ড বা ফিউচার পেমেন্টের জন্য ব্যবহার করা যায়। সহজভাবে যদি বলি, মানি যদি আজকে কোনো কিছু কেনার জন্য ব্যবহার করা যায় তাহলে এটা ফিউচার পেমেন্টের জন্য অ্যাকসেপ্টেবল হবে, যেমন স্যালারিজ, পেনশনস, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, রেন্টস, ইন্টারেস্ট পেমেন্ট এটসেট্রা। মানি এর টাইপসকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমি এই ক্লাসটা আইবিবি রিডিং ম্যাটেরিয়ালস এবং সিলেবাস ফলো করে করার চেষ্টা করেছি। বাংলাদেশে 3 ধরনের মানি এর প্রচলন আছে, যেমন কয়েন্স, পেপার কারেন্সি অ্যান্ড ডিপোজিট মানি বা চেক। এছাড়াও কিছু মানি এর টাইপস আছে যেগুলো আদার টাইপসে এক্সপ্লেইন করা যায়। প্রথমেই আসি কয়েন কি। কয়েন্স আর নট ফুল বডিড, অর্থাৎ এটাকে টোকেন মানি হিসেবে কনসিডার করা হয়, কারণ এটার ইন্ট্রিনসিক ভ্যালু ফেস ভ্যালু থেকে কম হয়। কয়েনগুলোকে কমোডিটি মানিও বলা হয়, যেমন গোল্ড কয়েন, সিলভার কয়েন এটসেট্রা। মানি এর আরেকটি টাইপস হলো কারেন্সি নোটস। কারেন্সি নোটস আর মেয়ারলি পিসেস অফ পেপার, অর্থাৎ কাগজের টুকরো, নিজস্ব কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না। এছাড়া ফিক্সড রেটে কোনো কিছুর সাথে এটা কনভার্টিবলও না। কারেন্সি ইস্যুইং অথরিটি পূর্ব নির্ধারিত মূল্যে সোনা, রূপা বা মেটাল কয়েনের বিপরীতে পুনরায় এটাকে বাইও করে না। সো অল পেপার কারেন্সি ইজ ইনকনভার্টিবল। যেমন গভর্নর স্বাক্ষরিত টাকার উপরে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এটা বলতে বোঝায় যে নোটটিকে অন্য নোট বা সমান মূল্যের টোকেন কয়েনে রূপান্তর করা যেতে পারে।
অ্যানাদার টাইপস অফ মানি ইজ ডিপোজিট মানি অর চেকস। এটা কয়েন বা কারেন্সি এর মতো না। কয়েন বা কারেন্সি এর ট্রান্সফার অফ পারচেজিং পাওয়ার থাকে। ডিপোজিট মানি হলো ব্যাংক তার ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্টের এগেইনস্টে চেক ইস্যু করে থাকে। এই চেককে বলা হয় ডিপোজিট মানি, যা ব্যাংক কাউন্টারে টাকা এর জন্য উপস্থাপন করা যায়। When the medium of exchange or payment function will be completed, it will be termed as deposit money or as a type of money. অর্থাৎ ডিপোজিট মানিকে মানি হিসেবে কনসিডার করতে হলে অবশ্যই পেমেন্ট ফাংশন বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ এই ফাংশনটি ফুলফিল করতে হবে। এতক্ষণ আমরা মানি এর একরকম ক্লাসিফিকেশন জানলাম। এছাড়াও মানিকে অন্যভাবেও ক্লাসিফাই করা যায়, যেমন লিগ্যাল টেন্ডার এবং নন লিগ্যাল টেন্ডার। লিগ্যাল টেন্ডারে থাকে কয়েন্স অ্যান্ড কারেন্সি নোটস এবং নন লিগ্যাল টেন্ডারে থাকে ডিপোজিট মানি বা চেকস। লিগ্যাল টেন্ডার বা ফিয়াট মানি। কেন্দ্রীয় ব্যাংকের লিগ্যাল টেন্ডারের মাধ্যমে ইস্যুকৃত সকল অর্থই হলো ফিয়াট মানি বা লিগ্যাল টেন্ডার। কয়েন এবং কারেন্সি হলো ফিয়াট মানি বা লিগ্যাল টেন্ডারের উদাহরণ। দে সার্ভস এজ মানি বাই দি অর্ডার অফ দি গভর্নমেন্ট। ফিয়াট মানিকে সোনা বা রূপার মতো অন্য কিছু দিয়ে এটাকে ব্যাক করা যায় না। এছাড়াও ফিয়াট মানি অর লিগ্যাল টেন্ডার ক্যান নট বি রিফিউজড ইন সেটেলমেন্ট অফ পেমেন্টস অফ অল কাইন্ডস। অর্থাৎ সকল ধরনের পেমেন্টের নিষ্পত্তিতে ফিয়াট মানি বা লিগ্যাল টেন্ডারকে কোনোভাবেই রিফিউজ করা যাবে না। নন লিগ্যাল টেন্ডার বা ক্রেডিট মানি প্রপার কি? Demand deposit of banks are basically fiduciary or credit money proper because they are accepted as money on trust. Credit money proper are not legal tender. একজন পেয়ী লিগালি চেকের মাধ্যমে ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্টের পেমেন্টকে রিফিউজ করতে পারে বা ক্যাশ পেমেন্টের জন্য ইনসিস্ট করতে পারে, বিকজ দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট এ চেক উইল বি অনার্ড অ্যাট দি ইস্যুয়ার্স ব্যাংক। মানি রিলেটেড আরও কিছু টাইপ বা কনসেপ্ট আছে, যেমন ভার্চুয়াল কারেন্সি, ডিজিটাল মানি এটসেট্রা। যেহেতু সিলেবাসে নাই তাই আলোচনা করছি না, তবে সেকেন্ড পার্টের আইসিটিতে অবশ্যই পড়তে হবে। তবে ন্যারো মানি এবং ব্রড মানি এর কনসেপ্ট থেকে ম্যাথ আসতে পারে, সো এই কনসেপ্ট দুইটা ভালোভাবে বুঝতে হবে। প্রথমে একটু জেনে নেই বেস মানি বা রিজার্ভ মানি কি। বেস মানি বা রিজার্ভ মানি হার্ড কারেন্সি হিসেবে পরিচিত। It includes currency in circulation and minimum reserves that financial institutions hold with the central bank. ন্যারো মানি বা M1 কি? ন্যারো মানি বেসিক্যালি ব্রড মানি এর একটা সাবসেট, যা ট্রানজ্যাকশন বা কমার্সের জন্য সরাসরি ব্যবহার করা যায়। It includes coin, currency, demand deposits, traveler checks and other liquid assets of the central bank. ন্যারো মানি M1 ইকুয়াল টু তাহলে দাঁড়ায় কারেন্সি ইন সার্কুলেশন প্লাস সকল ডিমান্ড ডিপোজিট। On the other hand, broad money equal to narrow money plus time deposit and other assets. এই দুইটা ডেফিনেশন থেকে আমাদের মূলত আইডেন্টিফাই করতে হবে কোনটা ন্যারো মানি এর কম্পোনেন্ট। ন্যারো মানি এর কম্পোনেন্ট যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে বাকি সবই ব্রড মানি এর কম্পোনেন্ট। এখন ন্যারো মানি এর কম্পোনেন্ট পেয়ে গেলে ন্যারো মানি M1 এর সাথে ব্রড মানি এর কম্পোনেন্ট গুলো যোগ করি যদি, যেমন টাইম ডিপোজিট এবং আদার অ্যাসেটস, তাহলে আমরা ব্রড মানি M2 পেয়ে যাব। এই ন্যারো মানি এবং ব্রড মানি এর কনসেপ্টটি মূলত মেজার্স অফ মানি সাপ্লাই এর কনসেপ্ট। ইন মনিটারি ইকোনমিক্স, ইকোনমিতে স্ট্যাবিলিটি অর্জনের অন্যতম প্রধান উপায় হলো মানি সাপ্লাইকে কন্ট্রোল করা। এখন মানি সাপ্লাই কি? মানি সাপ্লাই ইজ দি সাম টোটাল অফ অল দি কারেন্সি অ্যান্ড আদার লিকুইড অ্যাসেটস ইন এ কান্ট্রিজ ইকোনমি অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের ইকোনমিতে যেই পরিমাণ কারেন্সি এবং আদার লিকুইড অ্যাসেট আছে তার সমষ্টি হলো মানি সাপ্লাই। ন্যারো মানি এর কনসেপ্টটি মূলত ন্যারো মেজার অফ মানি সাপ্লাই এবং ব্রড মানি এর কনসেপ্ট হলো ব্রড মেজার অফ মানি সাপ্লাই। এখান থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে আপনারা কম্পোনেন্ট গুলো আইডেন্টিফাই করে যোগ করে মানি সাপ্লাই এর মেজারমেন্ট বা ইকোনমিতে মানি সাপ্লাই কত আছে তা বের করে নিতে পারবেন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাপ্লাই অফ মানি তো আমরা জানলাম, এখন জানবো ডিমান্ড ফর মানি কি। ডিমান্ড ফর মানি হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট হোল্ডিং করার যে প্রবণতা ইন দি ফর্ম অফ মানি, সেটাই হচ্ছে ডিমান্ড ফর মানি। জন মেইনার্ড কেইন্স একজন ইংলিশ ইকোনমিস্ট, যিনি ডিমান্ড ফর মানি এর একটা থিওরি দিয়েছেন যা লিকুইডিটি প্রিফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট নামে পরিচিত। কেইন্স ডিমান্ড ফর মানি এর তিনটা মোটিভ ব্যাখ্যা করেছেন। প্রথম মোটিভ হলো ট্রানজ্যাকশন মোটিভ।
অর্থাৎ ডিমান্ড ফর মানি অ্যারাইজিং ফ্রম রেগুলার পেমেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড দি ট্রানজ্যাকশন কম্পোনেন্ট অফ ডিমান্ড ফর মানি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনকাম লেভেল। অর্থাৎ আপনার ইনকাম লেভেল যদি বাড়ে ডিমান্ড ফর মানিও বাড়বে। সেকেন্ড মোটিভ হলো প্রিকশনারি মোটিভ, অর্থাৎ অপ্রত্যাশিত চাহিদার জন্য আমাদের মানি বা টাকার যে ডিমান্ড সেটাই হলো প্রিকশনারি মোটিভ। স্বাভাবিক ট্রানজ্যাকশনের জন্য আমরা যেমন মানি হোল্ড করার একটা ডিমান্ড আছে, ঠিক তেমনি আনএক্সপেক্টেড নিডসের চাহিদা ফুলফিল করার জন্য আমরা এডিশনাল মানি হোল্ড করতে চাই। এটাই মূলত প্রিকশনারি মোটিভ। দি ডিমান্ড ফর প্রিকশনারি মানি ব্যালেন্সেস ইজ প্রপোর্শনাল টু ইনকাম লেভেল। অর্থাৎ আগের ট্রানজ্যাকশন মোটিভে যেমন ইনকাম লেভেল বাড়লে ডিমান্ড ফর মানি বেড়েছে, এখানেও ঠিক তাই, ইনকাম লেভেল বাড়লে ডিমান্ড ফর মানি বাড়বে। অ্যান্ড থার্ড মোটিভ ইজ স্পেকুলেটিভ মোটিভ। মানুষ মানি হোল্ড করে অ্যাজ এ স্টোর অফ ওয়েলথ টু অ্যাভয়েড আনসার্টেনিটিস। ইট ইজ কল্ড স্পেকুলেটিভ মোটিভ অফ ডিমান্ড ফর মানি। স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি ভ্যারি ইনভার্সলি উইথ দি মার্কেট রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে ডিমান্ড ফর মানি কমবে, এবং ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে ডিমান্ড ফর মানি বাড়বে। এই তিনটা মোটিভ থেকে এটা কনক্লুড করা যায় যে ডিমান্ড ফর মানি ইজ এ ফাংশন অফ ইনকাম, প্রাইস লেভেল অ্যান্ড দি রেট অফ ইন্টারেস্ট, যেটাকে ইকুয়েশন দিয়ে এভাবে লেখা যায়। হোয়ার M denotes demand for money, P is price level, Y is income level and I is interest rate. Transaction and precautionary demand for money সরাসরি প্রথম দুইটা ফ্যাক্টর অর্থাৎ প্রাইস এবং ইনকাম লেভেলের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা বাড়লে আরেকটাও বাড়বে। প্রাইস যদি বাড়ে তাহলে ডিমান্ড ফর মানি বাড়বে, ইনকাম যদি বাড়ে ডিমান্ড ফর মানি বাড়বে। এবং স্পেকুলেটিভ ডিমান্ডের ক্ষেত্রে বিপরীত, অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে ডিমান্ড ফর মানি কমবে, এবং ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে ডিমান্ড ফর মানি বাড়বে। অর্থাৎ স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি ইন্টারেস্ট রেটের সাথে ইনভার্সলি রিলেটেড। প্রাইস অফ মানি কি? ইন এ মার্কেট ওরিয়েন্টেড ব্যাংকিং সিস্টেম, ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি যেই বিন্দুতে ইন্টারসেক্ট করে সেটাই মূলত হচ্ছে প্রাইস অফ মানি বা রেট অফ ইন্টারেস্ট রেট। যেসব প্রশ্নে গ্রাফ বা ফিগার দেয়া যায় সেগুলোতে ফিগার ড্র করে ছোট করে এক্সপ্লেইন করলে খুব ভালো মার্কস আসে। যেমন এই চিত্রে লাল রঙের এই কার্ভটি হচ্ছে মানি সাপ্লাই কার্ভ এবং নীল রঙের কার্ভটি হচ্ছে ডিমান্ড ফর মানি কার্ভ, এবং আই হচ্ছে ইন্টারেস্ট রেট। মানি সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড ফর মানি কার্ভ ই বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ ই বিন্দু বরাবর এই আই নটই হচ্ছে ইন্টারেস্ট রেট বা প্রাইস অফ মানি। আমরা ডিমান্ড ফর মানি এর তিনটা মোটিভ থেকে শিখেছি ডিমান্ড ফর মানি প্রাইস এবং ইনকামের সাথে প্রপোর্শনালি মুভ করে, এবং যখন ইনকাম লেভেল বাড়বে মানুষ অনেক বেশি মানি হোল্ড করতে চাইবে। এছাড়া সাপ্লাই অফ মানি কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংক। চিত্রটাকে হিজিবিজি মনে হলেও আপনি যদি বুঝেন এবং বুঝে নিজের মতো করে লিখেন আমি যেভাবে বলছি তাহলে কিন্তু খুবই সহজ মনে হবে। যেমন আমরা যদি এভাবে চিন্তা করি, যখন আমাদের মানি ডিমান্ড এম নট তখন আমাদের ইন্টারেস্ট রেট ছিল আই নট। যখন মানি ডিমান্ড বেড়ে এম ওয়ানে পৌঁছায় তখন চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট কমে আই ওয়ানে পৌঁছায়। আবার যদি মানি ডিমান্ড কমে এম টুতে পৌঁছায় সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট বেড়ে আই টুতে পৌঁছায়। এভাবে খুব সহজেই কিন্তু চিত্র এঁকে প্রাইস অফ মানিটা ব্যাখ্যা করা যায়। না বুঝলে ফিগারটি ড্র করে নিজে নিজে একবার এক্সপ্লেইন করার চেষ্টা করেন, দেখবেন সহজ মনে হবে এবং আপনি অন্যকেও বোঝাতে সক্ষম হবেন। নমিনাল ইন্টারেস্ট রেট কি বা রিয়েল ইন্টারেস্ট রেট কি? শর্ট নোটসে এই প্রশ্নটা আসতে পারে অথবা ব্রড কোশ্চেনেও আসতে পারে 3 বা 5 মার্কসের জন্য। আরভিং ফিশার একজন আমেরিকান ইকোনমিস্ট, তিনি তার বিখ্যাত ফিশার ইকুয়েশনের মাধ্যমে নমিনাল এবং রিয়েল ইন্টারেস্ট রেটের কনসেপ্টটা ব্যাখ্যা করেছেন। দি ফিশার ইকুয়েশন স্টেটস দ্যাট nominal interest rate equals the real interest rate plus the expected inflation rate. এটাকে ইকুয়েশন দিয়ে এভাবে লেখা যায় I is equal to R plus inflation rate. একটা ইকুয়েশন মনে রাখলেই কিন্তু আরেকটা লেখা সম্ভব। নমিনাল ইন্টারেস্ট রেটের ইকুয়েশনটাকে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে রিয়েল ইন্টারেস্ট পাওয়া যায়, অর্থাৎ R ইকুয়াল টু নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন রেট। পরীক্ষায় যদি কোনো কারণে নমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়েল ইন্টারেস্ট রেট থেকে ম্যাথ আসে তাহলে একটা সূত্র থেকেই কিন্তু বের করা সম্ভব। আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন একটা লোনের যদি ইন্টারেস্ট রেট 12% থাকে এবং মার্কেটে এক্সপেক্টেড ইনফ্লেশন রেট যদি 8% হয় তাহলে রিয়েল রিটার্ন অন দ্যাট লোন কত হবে?
12 থেকে 8 বিয়োগ দিলেই কিন্তু 4% পাওয়া যাচ্ছে। অর্থাৎ অঙ্কটা খুবই সহজ হবে, ভয় পাওয়ার কিছু নেই। এতক্ষণ আমরা মানি এর ফাংশন, টাইপ, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর মানি, প্রাইস অফ মানি নিয়ে আলোচনা করলাম। এবার আসি মনিটারি সিস্টেম কি। এতক্ষণ যা শিখলাম সবই মনিটারি সিস্টেম। অর্থাৎ মনিটারি সিস্টেম ইজ এ সিস্টেম হুইচ ইজ কনসার্নড উইথ ইস্যুয়েন্স অ্যান্ড সার্কুলেশন অফ মানি। বোথ সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকস আর দি পার্ট অফ মনিটারি সিস্টেম। সেন্ট্রাল ব্যাংক মানি প্রিন্ট করে, যেটাকে বলা হয় লিগ্যাল মানি বা ফিয়াট মানি, আর কমার্শিয়াল ব্যাংক মানি ক্রিয়েট করে এগেনস্ট হুইচ টেক্স ক্যান বি ড্রন, এটাকে বলা হয় ক্রেডিট মানি বা ফিডুশিয়ারি মানি। কমার্শিয়াল ব্যাংক কিভাবে ইকোনমিতে মানি ক্রিয়েট করে, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। বেসিক্যালি মানি অ্যান্ড ব্যাংকস আর ইন্টারটুইন। কমার্শিয়াল ব্যাংকগুলি স্বাভাবিক আমানত সংগ্রহ বা ঋণ বিতরণের মাধ্যমেই ইকোনমিতে মানি ক্রিয়েট করে। ব্যাংক যখন বড়োয়ারকে লোন ফ্যাসিলিটি প্রোভাইড করে, তখন এই অ্যামাউন্টটাকে বলা হয় ফিডুশিয়ারি মানি বা ক্রেডিট মানি। এই অর্থ গুডস বা সার্ভিস কেনার জন্য ব্যবহৃত হয়, যা কোনো না কোনোভাবে অন্য কোনো ব্যাংকে ডিপোজিট হিসেবে প্রবেশ করে, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে আবারও সেই অর্থ প্রবেশ করে। সেই মানির কিছু অংশ আবার লেন্ডিংয়ে ব্যবহার করা হয়। এভাবেই ইকোনমিতে মানি ক্রিয়েট হয় এবং ব্যাংক প্লেস এ ফ্যাসিনেটিং রোল ইন মানি ক্রিয়েশন। যদি প্রশ্নের মার্কস কম থাকে তবে ছোট করে ন্যারেটিভ লিখলেই হবে, তবে মার্কস বেশি থাকলে একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করলে ভালো। যেমন ধরি ব্যাংক এক্স এর কাছে 10 কোটি টাকার ডিপোজিট আছে এবং রেগুলেটরি ম্যান্ডেট যদি হয় 10% রিজার্ভ মানি রাখতে হবে, তবে এই 10 কোটি এর 10% 1 কোটি রিজার্ভ মানি হিসেবে থাকবে এবং ব্যাংক এক্স বাকি 9 কোটি লেন্ডিং করতে পারবে পার্টি এ এর কাছে। পার্টি এ কে ব্যাংক কিন্তু টাকা ক্যাশে দিবে না, বা ক্যাশে যদি দেয়ও সেটা কোনো না কোনো ভাবে ব্যাংকিং সিস্টেমে প্রবেশ করবে। আমরা এখানে ধরে নেই পার্টি এ কে ব্যাংক এক্স টাকাটা একটা চেকে দিয়েছে। পার্টি এ সেই চেক ব্যাংক ওয়াই এর কাছে ডিপোজিট করলো তার কোনো একটা অ্যাকাউন্টে, চেকিং অ্যাকাউন্ট বা কোনো এক অ্যাকাউন্টে। এই 9 কোটি টাকা ব্যাংক ওয়াই এর জন্য ডিপোজিট, যার 10% রিজার্ভ মানি, এবং বাকি রেস্ট অ্যামাউন্ট অফ 8.1 কোটি টাকা সে আবার নতুন কোনো পার্টি বি কে লেন্ড করতে পারবে। তাহলে মার্কেটে এখন টোটাল মানি সাপ্লাই দাঁড়ালো 10 কোটি প্লাস 9 কোটি, 19 কোটি। ইন দিস ওয়ে কমার্শিয়াল ব্যাংকস মেক্স মানি ইন দ্য ইকোনমি। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকগুলো লেন্ডিং এর মাধ্যমে ইকোনমিতে মানি জেনারেশন করে এবং এই ভলিউমটা কয়েক ধাপে বারবার বৃদ্ধি পায়। ব্যাখ্যাটা আমার কাছে সহজই মনে হয়েছে, তবে কঠিন মনে হলে পুনরায় শুনুন, আপনার কাছেও সহজ মনে হবে। এই সাবজেক্টে ভালো করার গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলে নিজের মতো করে চাইলে নতুন কোনো উদাহরণ দিয়েও আপনি লিখতে পারবেন। মানি ক্রিয়েশনের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো মানি মাল্টিপ্লায়ার। অর্থাৎ লেন্ডিং বা ক্রেডিট ক্রিয়েশনের মাধ্যমে ইকোনমিতে মানি এর ভলিউম কত টাইমস বৃদ্ধি পায় সেটাই হলো মানি মাল্টিপ্লায়ার। It refers to how an initial deposit can lead to a bigger final increase in the money supply. It is inversely related to legal required reserve ratio. ইকুয়েশন দিয়ে যদি লিখি তাহলে মানি মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু 1/রিজার্ভ রেশিও। আমরা যদি একটি উদাহরণ খেয়াল করি, যেখানে রিজার্ভ রিকোয়ারমেন্ট ইজ 10% অ্যান্ড ইনিশিয়াল ডিপোজিট বা রিজার্ভ ইজ 100 টাকা, তাহলে ব্যাংকিং সিস্টেমে নতুন মানি ক্রিয়েশনের অ্যামাউন্টটা কত হবে বা মানি সাপ্লাই কততে গিয়ে পৌঁছাবে। অ্যামাউন্ট অফ নিউ মানি ক্রিয়েশনের ফর্মুলা হচ্ছে 1/RR ইন্টু অ্যামাউন্ট অফ নিউ রিজার্ভস। তাহলে উদাহরণে দেয়া আছে রিজার্ভ রেশিও ইজ 10% হুইচ ইজ 0.1 অ্যান্ড অ্যামাউন্ট অফ নিউ রিজার্ভস ইজ 100 টাকা। এই ফর্মুলায় ফেলে আমরা পেয়ে যাই অ্যামাউন্ট অফ নিউ মানি ক্রিয়েশন ইজ 1000 টাকা। এই সূত্র দিয়ে যদি কোনো অঙ্ক আসে আমার মনে হয় খুব সহজেই করে ফেলা যাবে, কারণ ইকুয়েশনটা খুবই ছোট এবং সহজ। আমি এই সাবজেক্টের এক্সপার্ট না, তারপরেও অনেকগুলো টার্মস অ্যান্ড কনসেপ্ট নিজের মতো করে যেভাবে বুঝি সেভাবে এক্সপ্লেইন করার ট্রাই করলাম। আমার পক্ষে না বুঝলে লেখা সম্ভব না, আবার না বুঝে পাশ করার সম্ভাবনাও বর্তমানে বেশ কঠিন। তাই আমি বলবো আমার টিউটোরিয়াল ক্লাসগুলো শুনতে পারেন, শুনলে কিছু শব্দ মাথায় গেঁথে যাবে, যা থেকে আপনি পরীক্ষার হলে বানিয়ে লেখার মতো সুযোগ পেতে পারেন। রিডিং ম্যাটেরিয়ালস পড়ুন এবং নিজে নিজে ফিগার এঁকে এক্সপ্লেইন করার চেষ্টা করুন। প্রস্তুতিটা এমনভাবে নিন যাতে করে আপনি অন্যকে বুঝাতে পারেন। আপনাদের সবার পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এই প্রত্যাশায় এখানেই শেষ করব।
পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ।